একটি গ্রামে প্রিয়া নামের একটি মেয়ে থাকত। সে খুব সুন্দরী এবং তার লম্বা চুল ছিল। প্রিয়া নিজের চুলকে খুব পছন্দ করত। সে তার খেয়াল খুব ভালো করে রাখত এবং সেই চুলের যত্নের জন্য অনেক রকমের তেল ব্যবহার করত, যাতে তার চুল না পড়ে। সেই গ্রামে এক বয়স্কা মহিলা ছিল জানকী নামের। তার ছেলে ছিল বরুণ। সে নিজের ছেলের জন্য একটি মেয়ে খুঁজছিল বিবাহ সম্পন্ন করাবার জন্য। এই বরুণ, এই দেখ ছবি, একটা মেয়েকে পছন্দ করতো এর মধ্যে থেকে। সে ওই মেয়েদের ছবিগুলি বরুণের হাতে তুলে দেয়। সেগুলিকে দেখে বরুণ বলে, এদের মধ্যে একটাও মেয়েকে আমার পছন্দ হয়নি। সে ছবিগুলো ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। জানি না কি ব্যাপার, এত মেয়ে দেখছি আমি, তার মধ্যে কোনো মেয়েই ওর পছন্দ হচ্ছে না। জানি না কি রকমের মেয়ে চাই। এইসব ব্যাপারই সে ভাবছিল। ওইদিকে বরুণ নিজের বাইক নিয়ে রাস্তা দিয়ে যেতে লাগে। ইতিমধ্যে প্রিয়া সেই রাস্তা দিয়ে তার সামনে হয়ে হেঁটে আসে। তার খুব লম্বা চুল ছিল। বরুণ তার লম্বা চুল দেখে। আহা, এই মেয়েটির কি লম্বা চুল! এর মুখটাও একবার আমার দেখা উচিত। দেখি তো সে কি রকম দেখতে। গাড়িটি সে তাড়াতাড়ি আগে বাড়িয়ে সেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। বরুণ মেয়েটির মুখটি দেখে। আহা, মেয়েটি কি সুন্দর দেখতে! এই মেয়েটিকে আমার খুব পছন্দ বিয়ের জন্য। এই ভেবে সে সঙ্গে সঙ্গে গাড়িটি ঘোরায় এবং বাড়ি ফিরে যায়। সে বাড়িতে গিয়ে জানকীকে মেয়েটির ব্যাপারে বলে। কিছুদিনের মধ্যেই জানকী মেয়েটির মা বাবার সাথে কথা বলে এবং তাদের দুজনের বিবাহ সম্পন্ন করিয়ে দেয়। বরুণ প্রিয়ার সুন্দরতা দেখে খুব লুব্ধ থাকত। বরুণ এবং প্রিয়া খুব আনন্দে সংসার করছিল। এভাবে কিছুদিন কেটে যায়। প্রিয়া কখনোই বাড়ির কোনো কাজকর্ম করেনি। সে সবসময় নিজের চুলের যত্নই করেছে। জানকী সেটা পছন্দ করত না যে প্রিয়া বাড়ির কোনো কাজকর্মই করে না। একদিন সে প্রিয়ার কাছে গিয়ে বলে, প্রিয়া, আমি অনেক দিন ধরে দেখছি তুমি শুধু নিজের চুল ছাড়াতেই থাকো, ঘরের কোনো কাজই করো না। এরকম হলে কি করে চলবে? আমি আমার চুলকে খুব পছন্দ করি, তাই আমি এসব করি। আপনি যখন আছেন তো আমার কাজ করার কি দরকার? তার মানে যদি আমি কাজ করি তাহলে তুমি শুধু বসে চুল ছাড়াবে? আপনি এরকম আমার চুলের নিয়ে বারবার কেন বলছেন? আপনার যদি লম্বা চুল হতো আমার মতন, তাহলে আপনি বুঝতে পারতেন কেন আমি করি। সে জানকীকে তার ছোট চুলের জন্য কথা শোনায়। তা শুনে জানকী খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। ইতিমধ্যে বরুণ বাড়ি ফিরে আসে। তখনও প্রিয়া নিজের চুলেরই যত্ন নিচ্ছিল কোনো কাজকর্ম না করে, এবং জানকী গিয়ে সব কথা তাকে বলে যে প্রিয়া কিভাবে তাকে ছোট দেখিয়েছে। তখন বরুণ প্রিয়ার পক্ষ নিয়ে বলে, আচ্ছা ছাড়ো মা, সে একজন যুবতী, এরকম কথা না জেনে শুনে বলে থাকতেই পারে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন যখন বরুণ বাইরে যাচ্ছিল, তখন প্রিয়া নিজের স্বামীকে বলে, ওগো, আমায় কিছু টাকা দাও না, আমার চুলের তেল কিনতে হবে। তার কথা শুনে বরুণ তাকে কিছু টাকা বের করে দেয় নিজের পকেট থেকে। জানকী এসব দেখে এবং খুব রেগে যায়। প্রিয়া, বাড়িতে আগের থেকে এত তেল আছে, তাহলে টাকা কেন খরচা করছো এভাবে অযথা তেল কেনার জন্য? যাদের চুল থাকে তারাই জানে, আপনি কি করে জানবেন? এইভাবে জানকীকে সে আবার ছোট করে দেয়। তারপর জানকী মনে মনে ভাবতে লাগে, সেগুলো তেল নয় যেগুলো আগের থেকে আছে, তাহলে আবার নতুন তেল কেন? সে এভাবে আমাদের সব সম্পত্তি শেষ করে দেবে নিজের চুলের জন্য। এসব চলবে না। তার সব চুল ঝরে যেতে হবে এবং সে ন্যাড়া হয়ে যাবে একদিন, তবেই তার অহংকার শেষ হবে। হে ভগবান, আমার ইচ্ছে পুরো করো। এভাবে সে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগে। সেদিন প্রিয়া চুলের তেল কিনতে যায়। সেখানে সে তেল কেনার সময় ভুল করে একটি তেল নিয়ে আসে, যার ফলে ওই তেলটি লাগানোর পরে চুল ঝরা শুরু হয়। প্রিয়া জানতো না যে সে এটা ভুল করে নিয়ে এসছে। কিনে নিয়ে আসার পরে সে সব তেলগুলিকে এক এক করে মাথায় লাগায়। তারপর সেই তেলটিকেও লাগিয়ে সে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলাতেই তার চুল ঝরা শুরু হয়। সকাল পর্যন্ত সে ন্যাড়া হয়ে যায়। তারপর বরুণ ঘুম থেকে ওঠে সকালবেলায়।
প্রিয়াও ঘুম থেকে উঠে তার পাশে বসে। বরুণ তাকে দেখে জোরে চিৎকার করে ওঠে। না! তা শুনে প্রিয়া খুব ভয় পেয়ে যায় এবং সে বলে, কি হয়েছে, এভাবে চিৎকার কেন করলে তুমি? তোমার চুল কোথায়? কি হয়েছে আমার চুলের সাথে? এই বলে সে আয়নার কাছে যায় দেখতে। সে দেখে যে সে পুরোপুরিভাবে ন্যাড়া হয়ে গেছে। তা দেখে সে চিৎকার করে ওঠে এবং কাঁদতে লাগে। সে বুঝে উঠতে পারে না এসব হলো কি করে। বরুণ খুব চমকে যায়। প্রিয়া কাঁদছিল। তার কান্নার আওয়াজ শুনে জানকী রান্নাঘর থেকে দৌড়ে আসে। জানকী দেখে আচম্বিত হয়ে যায় যে এটা কিভাবে হলো। আরে বৌমা, এটা কি হয়ে গেল তোমার সাথে? আমি জানি না কি হয়েছে, সব চুল তার ঝরে গেছে একসাথে। আচ্ছা আচ্ছা, ওকে বোঝাও। প্রিয়া, তুমি কেঁদো না। জানকী আনন্দে ভেতরে গিয়ে নাচতে লাগে। হে ভগবান, তুমি আমার স্বপ্ন পূর্ণ করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি মহান। এই বলে সেখান থেকে সে চলে যায়। বরুণ প্রিয়ার পাশেই বসেছিল। তারপর বরুণ বলে, চিন্তা করো না প্রিয়া, হয়তো তুমি কোনো ভুল তেল লাগিয়ে ফেলেছো। তুমি তোমার চুল আবার ফেরত পেয়ে যাবে। জানি না আমি পাবো কিনা, কিন্তু এবার আমি বাড়ি থেকে কিভাবে বেরোবো, কি করে মুখ দেখাবো? ধৈর্য ধরো, কিছুদিনের মধ্যে আবার চুল চলে আসবে। একদিন জানকী দেখে যে বরুণ বাড়িতে নেই। সে গিয়ে প্রিয়াকে বলে, এই টাকলি, এদিকে এসো 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 আর কাজ করো। আগে তোমার চুল ছিল, খুব অহংকার ছিল তোমার, এখন তুমি টাকলি, এবার বাড়ির কাজগুলো করো। জানকী এভাবে প্রিয়ার অসম্মান করে। প্রিয়া খুব রেগে যায়। সে আসলে আগে জানকীর এভাবে অসম্মান করত, আর এখন জানকী আনন্দ পাচ্ছে। এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু প্রিয়া তা সত্ত্বেও তার চুল ফেরত পায় না। সে অনেক রকমের তেল লাগায়। তারপর জানকী একদিন বলে, আরে টাকলি, তুমি আর তোমার এই ন্যাড়া মাথায় চুল ফেরত পাবে না, আর কত কষ্ট করবে। সে এভাবে তার ঠাট্টা করে সেখান থেকে চলে যায়। তারপর প্রিয়া মনে মনে ভাবতে লাগে, আমি আমার সব চুল হারিয়েছি এর অভিশাপের কারণে। এবার আমাকে কিছু একটা করতে হবে যাতে সেও টাকলি হয়ে যায়। আমাকে নিশ্চিত রূপে কিছু একটা করতেই হবে। এভাবে সে পরিকল্পনা করতে লাগে তার শাশুড়ি মাকে টাকলি করার জন্য। প্রায় ভোর হয়ে এসেছিল, কিন্তু প্রিয়া তখনও ঘুমোচ্ছিল। পুষ্প নিজের হলে গিয়ে বসে নিউজ পেপার পড়ছিল। আরে প্রিয়া, অনেক ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো আর আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো, বুঝলে? সে খুব জোরে জোরে চিৎকার করে ডাকে, কিন্তু তাও প্রিয়া আলসতার সাথে ঘুমিয়ে থাকে। দেখে মনে হচ্ছে একটু ভয় ডর নেই। সে দরজার কাছে যায় এবং দেখে যে প্রিয়া তখনও ঘুমোচ্ছিল। ইস, একটুও ভয় নেই এর। আমি একে ছাড়বো না, এটাই সঠিক সময় একে মেরে ফেলার। দাঁড়া, দেখাচ্ছি মজা। সে ধীরে ধীরে পা টিপে প্রিয়ার কাছে যায় এবং পাশে রাখা একটি বালিশ নিয়ে তার নাকের উপরে দাবাবার চেষ্টা করে। প্রিয়া যখন নিঃশ্বাস না নিতে পারে, সে তখন ছটপটিয়ে ধাক্কা দেয়। তার ফলে পুষ্প ধরাম করে নিচে পড়ে আর প্রিয়া হকচকিয়ে উঠে বসে যায়। হে ভগবান, এটা স্বপ্ন ছিল? আমি তো সত্যি ভেবেছিলাম আর খুব ভয় পেয়ে গেছিলাম। আমার কি যে ভাগ্য! স্বপ্ন তো আমার শাশুড়ি মাকেই আমি দেখি, সে আমাকে শান্তিতে ঘুমোতেও দেয় না। সে ঘড়ির দিকে তাকায়, দেখে যে 6টা বেজে গেছে। প্রায় সকাল হয়ে এসেছে। ভালো হবে যদি আমি উঠে কিছু কাজ করে নিই, না হলে পুষ্প আমার সাথে কিছু একটা করে বসবে। সে গিয়ে সব ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর রান্নাঘরে ঢোকে। ইতিমধ্যে পুষ্প উঠে বারান্দার মধ্যে গিয়ে বসে যায়। প্রিয়া, আমার জন্য কফি নিয়ে এসো। ঠিক আছে মা, আনছি। প্রিয়া গিয়ে তাকে কফি দেয়। সে এক চুমুক কফিতে দিয়ে বলে, ছি, এটা কি রকমের কফি, এত কম চিনি, এতে গিয়ে চিনি মিশিয়ে আনো, যাও। সে কফির কাপটা প্রিয়াকে ফিরিয়ে দেয়। প্রিয়া গিয়ে তার মধ্যে 1 চামচ চিনি মিশিয়ে রান্নাঘর থেকে আবার এনে পুষ্পকে দেয়। তারপর সে আবার 1 চুমুক লাগিয়ে বলে, হে ভগবান, তুমি এত চিনি মিশিয়ে এনেছো, আমি তো সুগারে মরে যাব। যাও, একটু দুধ মিশিয়ে নিয়ে এসো। যত সব আমার মাথায়। তারপর সে কাপটি তাকে ফিরিয়ে দেয়। মা, এতে যতটা চিনির প্রয়োজন আমি ততটাই মিশিয়েছি।
যা বলেছি তাই করো। আমি জানি কিভাবে খেতে হবে। এতে দুধ মিশিয়ে নিয়ে এসো, যাও। প্রিয়া এসব শুনে খুব রেগে যায়। চিনি না, মনে হচ্ছে বিষ মিশিয়ে দিই যাতে আমি চিরকালের জন্য এর থেকে নিস্তার পেয়ে যায়। সে এরকম মনে মনে বলে এবং সেখান থেকে চলে যায়। কি কি বলছো? না না, কিছু না মা, আমি 1 মিনিটে নিয়ে আসছি আপনার কাছে। প্রিয়া রান্নাঘরে যায় এবং দুধ মিশিয়ে কফিটা এনে পুষ্পকে দেয়। তোমার কি কোনো বুদ্ধি নেই? এই কফিটা কি করে খাবো? ঠান্ডা হয়ে গেছে, যাও এটাকে গরম করে নিয়ে এসো এক্ষুনি। তারপর সে কাপটা আবার ফেরত দিয়ে দেয়। প্রিয়া খুব রেগে যায়। সে এবার কফির কাপটিকে আগুনে বেশি করে গরম করে ফেলে এবং সে এসব জেনে শুনে করে। দেখো এবার আমি কি করি, আমার ওপরে যত অত্যাচার, তাই না? সে কফির কাপটাকে খুব গরম করে দেয় এবং পড়ে যাওয়ার অভিনয় করতে লাগে যাতে গরম কাপটা পুষ্পর মুখে গিয়ে পড়ে। তার ফলে পুষ্প জোরে জোরে চিৎকার করে বলে, পুড়ে গেলাম, চলে গেলাম। ভগবান, তুমি এই সব কিছু জেনে শুনে করেছো, তাই তো? না না, আমি জেনে শুনে করিনি শাশুড়ি মা, আমার পাটা পিছলে গেছিল, আমায় ক্ষমা করে দেন, এরকম আর কখনো হবে না। এই বলে সে রান্নাঘরের দিকে চলে যায়। এবার আমি খুব খুশি, আজকের জন্য এটাই অনেক। ভালো হয়েছে, মুখ পুড়েছে, আমার উপরে অত্যাচার করা হচ্ছিল, তাই তো? ওইদিকে পুষ্প গিয়ে নিজের মুখটা ঠান্ডা জল দিয়ে ধোয়। তারপর সে মনে মনে ভাবতে লাগে, এই সব কিছু প্রিয়া জেনে শুনে করেছে। আমি ওকে দেখাবো পুষ্প জিনিসটা কি। পুষ্প এরকম মনে মনে ভাবে প্রিয়ার থেকে প্রতিশোধ নেওয়ার কথা। প্রিয়া, দেখো সব কিছু কত নোংরা হয়ে গেছে, যাও গিয়ে পরিষ্কার করো, এক্ষুনি করো। সকালবেলাতেই সব পরিষ্কার হয়ে গেছে। কিছু পরিষ্কার করনি তুমি, আজকাল খুব অলস হয়ে বসে আছো। তোমাকে আমি অযথা বসে বসে খাওয়াচ্ছি। আজ আমার ছেলে বাড়ি আসুক, যাও গিয়ে এখন নিজের কাজ করো। এভাবে সে প্রিয়ার উপরে অযথা চিৎকার করে। তারপর প্রিয়া রান্নাঘরের দিকে চলে যায়। আমি দিনভর কত কষ্ট করে চাকরের মতন ঘরের কাজ করি, তা সত্ত্বেও আমাকে বলছে যে অযথা আমাকে খাওয়াচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা, আজকে আমার উপোস আছে, তোমারও উপোস করাচ্ছি, দেখো। সেদিনের সব খাবার দাবার সে নষ্ট করে দেয়। পরে যখন সে একটু টেস্ট করে দেখে, সে দেখে যে খাবারগুলো খাওয়ার যোগ্য নয়, খেলে বমি হয়ে যাবে। কেউ এই খাবার খেতে পারবে না। তারপর সে ওই খাবারগুলোকে নিয়ে গিয়ে টেবিলের উপরে রেখে দেয়। পুষ্প আসে খাবার খাবার জন্য। তুমিও খাও, বসে পড়ো। আজ আমার শনিবার, উপোস আছে মা, আপনি খান, আমি খাবো না। পুষ্প নিজের থালায় খাবার বাড়ে এবং খেতে শুরু করে। সঙ্গে সঙ্গে সে থুতু করে সেটা ফেলে দেয়, যেন সে বমি করে ফেলবে। তখন সে বলে, তুমি এতে কি মিশিয়েছো? কেমন মনে হচ্ছে এটা খেয়ে, আমি মরে যাব। ছি! আমি জানি না মা, প্রত্যেকবারের মতনই তো বানিয়েছি। পুষ্পর কিছু করার ছিল না, তাই সেও সেদিন উপোস করে থেকে যায়। আমি জানি সে এসব জেনে শুনে করেছে, যেন আমি উপোস করে থাকি। আজকে আমি তার প্রতিশোধ নিয়ে ছাড়বো। এমনিতেও কিছুক্ষণ পরে সে ঘর থেকে বাইরে যাবে, তখন আমি দেখাচ্ছি মজা। তোমাকে কি করে সোজা করা যায় আমি সব জানি। পুষ্প ঘরের বাইরের সিঁড়ির মধ্যে তেল ফেলে দেয়, যাতে প্রিয়া তাতে পা রাখলেই পা পিছলে পড়ে যায়। সে অপেক্ষায় থাকে যে কখন প্রিয়া আসবে এবং ধড়াম করে পড়বে। কিছুক্ষণ পরে একজন এসে বলে, ম্যাডাম, ঘরে কেউ আছেন? আপনাদের একটা পার্সেল এসেছে হায়দ্রাবাদ থেকে। সেই লোকটির কথা শুনে পুষ্প এবং প্রিয়া দুজনেই দৌড়ে বাড়ির থেকে বেরিয়ে আসতে যায়। পুষ্প ভুলে গেছিল যে সে তেল ফেলে রেখেছিল সিঁড়ির ওপরে, তার ফলে সে ধড়াম করে পড়ে। ওদিকে প্রিয়া আসে, সেও ধড়াম করে পড়ে যায়। তা দেখে ওই লোকটি খুব জোরে জোরে হাসতে লাগে। ছেলে আমার জন্য পাঠিয়েছে, আমাকে ওই গিফটটা দাও, ওটা আমার। না না, ওটা আমার গিফট, আমার স্বামী আমার জন্য পাঠিয়েছে, আমাকে দাও। দুজনেই নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগে। তখন সেই লোকটি বলে, আপনারা নির্ধারিত করে নেন এটা কার, আমি এখানে রেখে দিলাম। তারপর পার্সেলটি রেখে সে সেখান থেকে চলে যায়।